ধাক্কা আসলে ধাক্কা যদি আমার উপর আসে আমি ধাক্কা দেবো। আমি আবারও বলছি, আমি শেষ দিন পর্যন্ত বলবো, আমাকে আপনি ঢিল মারলে আপনাকে পাটকেল খেতেই হবে। এবং ভবিষ্যতের জন্য এটা একটা সিগন্যাল যে আমার গায়ে আপনি হাত দিতে আসলে আমি আপনার গায়ে হাত দেবো। সিম্পল। আমি রাজনীতি করতে আসছি, আমি রবীন্দ্রসঙ্গীতের আসর জমাইতে আসি নাই। রাজনৈতিক দলগুলোর কাছে জনগণ চায় রাজনীতির গুণগত পরিবর্তন। সুতরাং আসো, কথামালার রাজনীতি নয়, বরং আমরা শুরু করি মানুষের জীবন মান উন্নয়নের রাজনীতি। তবে একই সাথে একটি জরুরি কথা মনে রাখতে হবে, যোগ্য নেতৃত্বের অর্থ শুধুমাত্র নেতা কিংবা নেতৃত্বের অর্থ শুধুমাত্র দলের পদ পদবি অর্জন কিংবা শুধু ভবিষ্যতে এমপি বা মন্ত্রী হয় নয়। যোগ্যতার প্রতিযোগিতায় যদি টিকে থাকতে হয়, দক্ষ নেতৃত্ব প্রয়োজন। পলাতক স্বৈরাচার মুক্ত বাংলাদেশে রাজনীতির গুণগত পরিবর্তন হওয়া দরকার। আগামী দিনে নবীন এবং প্রবীণ সকলে মিলে অবশ্যই সচেতন থাকতে হবে। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আসলে বিএনপির দলটা অভিভাবকহীনতায় ভুগতেছে আমার মনে হচ্ছে। 5 আগস্টের পরে বিএনপির নেতৃত্ব কে দিচ্ছে, তাদেরকে কারা শেল্টার দিচ্ছে, এই দলটাকে চালাচ্ছে কে, এরকম মনে হচ্ছে। কারণ যারা জাতীয় পর্যায়ের নেতা আছে, কর্মীদের কথা বাদে দিলাম, জাতীয় পর্যায়ের নেতা আছে, তারা কখন টকশোতে গিয়ে কি বলতেছে, কার বিরুদ্ধে বলতেছে, কিছুই ব্যালেন্স নাই। বিশেষ করে বিএনপির নেতা মাননীয় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপদেষ্টা ফজলু পাগলা, ব্যারিস্টার রুমিন আফা, এক এক সময় এক এক নাটকীয় কথা। কেন তারা এই কথাগুলো বলতেছে, কারণটা কি, সেটা আজকের এই ভিডিওতে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন। আপনাদের একটা ভিডিও দেখাবো, যেই ভিডিওতে এই যে নেতাদের বিরুদ্ধে বা নেতাদেরকে নিয়ে তারেক রহমান কি বলতেছে সেটা একটু আমরা শুনে আসতে চাই। চলুন। রাজনৈতিক দলগুলোর কাছে জনগণ চায় রাজনীতির গুণগত পরিবর্তন। সুতরাং আসো, কথামালার রাজনীতি নয়, বরং আমরা শুরু করি মানুষের জীবন মান উন্নয়নের রাজনীতি। তবে একই সাথে একটি জরুরি কথা মনে রাখতে হবে, যোগ্য নেতৃত্বের অর্থ শুধুমাত্র নেতা কিংবা নেতৃত্বের অর্থ শুধুমাত্র দলের পদ পদবি অর্জন কিংবা শুধু ভবিষ্যতে এমপি বা মন্ত্রী হয় নয়। যোগ্যতার প্রতিযোগিতায় যদি টিকে থাকতে হয়, দক্ষ নেতৃত্ব প্রয়োজন। পলাতক স্বৈরাচার মুক্ত বাংলাদেশে রাজনীতির গুণগত পরিবর্তন হওয়া দরকার। আগামী দিনে আমরা নবীন এবং প্রবীণ সবাই মিলে তেমন একটি বাংলাদেশ গড়তে চাই। আমরা একজন মায়ের চোখে যেমন বাংলাদেশ, তেমন একটি বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই, নবীন এবং প্রবীণ সকলে মিলে। অবশ্যই সচেতন থাকতে হবে, সচেতন ভূমিকা পালন করতে হবে। যার আহ্বান, ধাক্কা আসলে ধাক্কা যদি আমার উপর আসে আমি ধাক্কা দেবো। আমি আবারও বলছি, আমি শেষ দিন পর্যন্ত বলবো, আমাকে আপনি ঢিল মারলে আপনাকে পাটকেল খেতেই হবে। ঢিল মেরেছো কেন, দিয়েছো কলসির কানা, তাই বলে প্রেম দেবো না। আমি রুমিন ফারহান ওই পদার্থ। নাম্বার 1। নাম্বার 2, এটা একটা ডিলিমিটেশনের আলোচনা ছিল। ডিলিমিটেশনের আলোচনায় ব্রাহ্মণবাড়িয়া 2 কে আমি রিপ্রেজেন্ট করেছি। আমি নিজে আইনজীবী, সো আমার আইনজীবী হায়ার করা দরকার। ব্রাহ্মণবাড়িয়া 3 এর ক্যান্ডিডেট একজন ব্যবসায়ী, সো ওনার পক্ষে আইনজীবী হায়ার না করে উপায় ছিল। উনি হায়ার করেছেন 2 জন আইনজীবী, তারা বক্তব্য রেখেছে। তারপর উনি একটার পর একটা লোক পাঠানো শুরু করে এবং মোটামুটি 12-14 জন ব্রাহ্মণবাড়িয়া 3 দিনের পক্ষ হয়ে কথা বলেছে। তখন আমি যখন উঠে দাঁড়িয়ে মাইকের কাছে গিয়ে বলার চেষ্টা করেছি যে এটা তো এটা হতে পারে না, এটা এক তরফে 12 জন বলছে, এক তরফে আমি, তাহলে আমি আরবার কাউন্টার দেই, রিবাটাল যেটাকে বলে। আপনি তো বিতার্কিক, আপনি জানেন রিবাটালের একটা ব্যাপার থাকে, তাহলে আমি রিপিউট করি, রিবাট করি। ওই সময় ওনাদের দলের এনসিপির একজন সদস্য আতাউল্লাহ, ভদ্রলোকের নামও আমি জীবনে শুনি নাই, চেহারা দেখার তো প্রশ্নই আসে না। সো উনি যখন আমাকে ধাক্কা দিলেন, আই থট ইট মাস্ট বি ফ্রম ব্রাহ্মণবাড়িয়া 3, মানে ব্রাহ্মণবাড়িয়া 3 এর যিনি বিএনপির ক্যান্ডিডেট তার কেউ। ধাক্কা দিলেন, ঠিক আছে। তখন ওনাকে নির্বাচন কমিশনের যারা আছেন তারা ওনাকে পেছনে নিয়ে গেলেন, পুলিশ কর্মকর্তা। সেখান থেকে উনি উড়ে এসে আমাকে আরেকবার মারতে গেলেন। এই ভিডিওটি আপনারা কেউ দেখেননি যদি বলেন মিথ্যাচার হবে। প্রথম আলোতে এটা মিলিয়ন ভিউ হয়েছে এবং তারপরে হাসনাত আব্দুল্লাহ আজকে বলেছে রুমিন ফারহানার ব্যাপারে বুলিং শেমিং স্টপ করা উচিত। সো হি রিয়েলাইজড, বাট ইট টুক 24 আওয়ার্স ফর হিম টু রিয়েলাইজ। নাম্বার 1, এইজন্য আমি বলতে চেষ্টা করেছিলাম যে আমি যখন সংবাদ সম্মেলন করছি, মিট দ্য প্রেস করছি, তখনও কিন্তু আমি জানি না হু ইজ আতাউল্লাহ, হু পুশড মি। আই থট হি ইজ সামওয়ান ফ্রম ব্রাহ্মণবাড়িয়া 3 রিপ্রেজেন্টিং দ্য ক্যান্ডিডেট অফ ব্রাহ্মণবাড়িয়া 3। হি ডিডন্ট সে আই এম ফ্রম এনসিপি, হি জাস্ট পুশড মি। তো অবভিয়াসলি আই ওয়াজ শকড। এবং 2 বার যখন সে পরের বার তেড়ে আসলে তো আমার কর্মীরা বসে বসে ললিপপ খাবে না। সো দে টুক দ্য মেজার। এবং ভবিষ্যতের জন্য এটা একটা সিগন্যাল যে আমার গায়ে আপনি হাত দিতে আসলে আমি আপনার গায়ে হাত দেবো। সিম্পল। আমি রাজনীতি করতে আসছি, আমি রবীন্দ্রসঙ্গীতের আসর জমাইতে আসি নাই। আর 2 হইলো, দেখুন এনসিপির বয়সের একটা দোষ আছে, অস্থির। ওরা যদি এই ভিডিওটা আগে দেখতো তাহলে কিন্তু
এই ভুল বুঝাবুঝি তৈরি হয় না। হাসনাত এতগুলো কথা গিয়ে কমিশনে দাঁড়ায় বলে না, আপনার কর্মী আপনাকে তার ভার্সন অফ ফ্যাক্ট বলবে, আমার কর্মী আমাকে এসে আমার ভার্সন অফ ফ্যাক্ট বলবে, কিন্তু আপনাকে তো যাচাই করতে হবে, আপনাকে তো, আপনি যেহেতু লিডার, আপনাকে তো পুরো ঘটনাটা দেখে শুনে বুঝে তারপর কথা বলতে হবে। তিন হচ্ছে এনসিপি ওখানে কেন গেল? এনসিপি তো এখনো নিবন্ধন হয় নাই, তাহলে এনসিপি ওখানে কেন গেল? এনসিপি গেছে বিকজ ব্রাহ্মণবাড়িয়া 3-এর যিনি ক্যান্ডিডেট তিনি তাকে নিয়েছেন, আমি সেটা মনে প্রাণে বিশ্বাস করি তিনি তাকে নিয়েছেন, আদারওয়াইজ এনসিপির ওখানে কোনো কাজ নাই ভাই। আমি তো মাঠের পলিটিক্সটা করি, আমি তো জানি ওখানে এনসিপির অবস্থান, সো তাকে নেওয়া হয়েছে। এবং যেটা আমি দলকে বলবো সাবধান হতে, কিছু কিছু প্রার্থী তাদের ব্যক্তিগত স্বার্থ এবং ব্যক্তিগত পলিটিক্যাল হিসাব নিকাশের কারণে এই যে একটা পরিস্থিতি, না এই যে একটা পরিস্থিতি তৈরি হলো, এইটা সুযোগ করে দেবে এনসিপি এবং জামাত অন্যদেরকে যে নির্বাচনের পরিবেশ নাই এইটা বলার সুযোগ করে দেবে মানুষ। আর এই ফকিন্নির বাচ্চারা, বান্দির বাচ্চারা 5ই আগস্টে কেন যে নাম ছিল, হায় হায়, ওরা যদি চাইবা যাইতো ওদেরকে তো ভাই টাকা পয়সা, ফ্ল্যাট, বাড়ি, গাড়ি অনেক কিছু দিতে চাইছে, বিদেশে বাড়িও দিতে চাইছে, ওদেরকে যে ধৈর্য নিয়ে গেছে, অনেক রকম ওদেরকে অফারও দিছে, কোনো কিছুতে রাজি হয় নাই, তারপরে মাই শুরু করছে, তারপর একটা টাইমে ওদের মুখ থেকে বাইর করছে যে আমরা হ্যাঁ আপোষ করতে যাচ্ছি, যেটা এখন ক্যাশ করা হচ্ছে। যে ওরা তো কোনো আন্দোলন করতেই চাইছিল না, ওরা তো পিছিয়ে গেছিল। কেন আপনাদের মনে নাই আসিফ মাহমুদের কথা, যার এখান দিয়ে রক্ত ব্যবহৃত ছিল, তার কথা মনে নাই? সে তখন দায়িত্ব নিছিল, সেই তো ঘোষণা দিল, সব দফা বাদ দিয়ে এক দফা নিয়ে আসলো, 6 তারিখের জায়গায় 5 তারিখ নিয়ে আসলো। তার ঘোষণার কারণেই তো এই আন্দোলন সফল হইলো। এটা কি ভুলে গেলে হবে? কেউ শিকার যাক না যাক, হ্যাঁ মনে করেন আমি শিকার গেলাম না, আমি মনে করলাম ধর এরা কারা, ফকিনের বাচ্চা, বান্দির বাচ্চা, এদের কি পরিচয় আছে, আর যাবে না সর, তোরা কারা, আমরাই তো সবকিছু করছি, ওকে নো প্রবলেম, আপনারা সবকিছু করছেন। কিন্তু বর্তমানে সমস্ত চ্যানেলে, সমস্ত টক শোতে, পত্র পত্রিকায়, ইউটিউবে, ফেসবুকে, টেলিগ্রামে, সব জায়গায় আপনারা কাদের নিয়ে তর্ক করতেছেন? আপনাদের কথা দেখি না, জামাতের অমুক নেতারে নিয়ে তর্ক করতেছেন, বা হেফাজতের অমুক নেতারে নিয়ে তর্ক করতেছেন। আপনারা তো তর্ক করতেছেন এই ছেলে পেলে, বান্দির বাচ্চা, এই ফকিন্নির পুতদেরকে তো নিয়ে তর্ক করতেছেন, সব আলাপ তো তাদেরকে নিয়ে। তার মানে কি, আপনারা যত বড় ব্লু ব্লাড হন না কেন, হ্যাঁ আপনাদের রক্ত ব্লু, কারণ আপনারা তো হলেন রাজবংশের, হ্যাঁ রাজবংশের, ঠিকই তো আপনারা রাজবংশের। খেয়াল করে দেখেন, হিসাব মিলায় দেখেন, রাজা, রানী, রাজপুত্র, একদম পুরা রাজবংশ, যার জন্য এদেরকে মনে হয় ফকিন্নির পুত, বান্দির পুত। যে হাসনাত আব্দুল্লাহরা আপনাদেরকে মানে উন্মুক্ত একটি কারাগার থেকে বাঁচিয়েছে, যে হাসনাত আব্দুল্লাহরা আপনাদের দলকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছে, যে হাসনাত আব্দুল্লাহরা আপনার নেত্রীকে জেল থেকে মুক্ত করে লন্ডনে চিকিৎসার জন্য যাওয়ার সুযোগ করে দিয়েছে, যে হাসনাত আব্দুল্লাহরা আপনাদের দলের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে সকল মামলা থেকে খালাস করে দেওয়ার সুযোগ করে দিয়েছে, সেই তাদেরকে বলছেন ফকিন্নি? এই হলো আপনাদের দলের আদর্শ, এই হলো আপনাদের নীতি। ভেরি গুড, চালিয়ে যান। আমরাও দেখতে চাই যে কতদিন আপনারা এই পচা রাজনীতি করে ক্ষমতায় আসতে পারেন, আর কতদিন ক্ষমতায় থাকতে পারেন, সেটা বাংলাদেশের জনগণ দেখতে চায়। সমস্যা হচ্ছে স্বৈরাচার যেই হয়, সে নিকট অতীতের স্বৈরাচারের থেকে শিক্ষা নেয় না। হাসিনা এইরকম অন্যান্য রাজনৈতিক দলের নেতাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করতো, আপনাদের দলের নেতাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করতো। বিএনপি একটি মাজা ভাঙা দল, হ্যাঁ বিএনপি কিছুই করতে পারবে না, বিএনপি একটি আন্দোলন করতে পারে না, বিএনপি ঈদের পরে আন্দোলন করে, কত তুচ্ছ তাচ্ছিল্য করছে না শেখ হাসিনা, ওবায়দুল কাদের, কোথায় তারা আজকে? তো একই ভাষায় আপনারাও কথা বলছেন, একই ভাষায়, হাসিনার ভাষায়, ওবায়দুল কাদেরের ভাষায় আপনারা কথা বলছেন। তার মানে আপনারা ভাবছেন আপনারা কেমন পর্যন্ত ক্ষমতায় থাকবেন, আপনাদের এই দাপট কেমন পর্যন্ত থাকবে, এটা ভাবছেন? এত তাড়াতাড়ি ভুলে কেন যান? আজকে দেখেন, আপনাদের দলের পক্ষে এক যুগ, এক দশক যারা কথা বললো, আপনারা আজকে কাউকে ফ্রান্সের জামাতের আমির বানিয়ে দেন, হ্যাঁ কাউকে নিউ ইয়র্কের জামাতের আমির বানিয়ে দেন। মানে আমি ইলিয়াসের কথা বলতেছি। পিনাকি হয়তো 12 বছর 10 বছর কথা বলে নাই, কিন্তু আমি, এমরামান মাসুম, ইলিয়াস ভাই, এই 3 জন মানুষ তো আমরা 10 বছরের বেশি কথা বলেছি। সেই 2013 সাল থেকে কথা বলেছি। ইলিয়াস ভাই যদিও একটু পরে আসছে, 2018-তে আসছেন। আমি আর মাসুম ভাই 2013 সাল থেকে কথা বলি। বিএনপি এবং জামাতের পক্ষে নিজেদের জীবন বাজি রেখে কথা বলেছি। 14টি বছর দেশে যেতে পারিনি। আমার আব্বা, আমার শ্বশুর, আমার ছোট ভাই, আমার চাচা, এদেরকে
ডেকে নিয়ে ডিজিএফআই যশোর ক্যান্টনমেন্টে জিজ্ঞাসাবাদ পর্যন্ত করেছে, তাদেরকে হুমকিও পর্যন্ত দিয়েছে। কাদের জন্য এসব? আমার কোনো স্বার্থ ছিল এখানে? আমি কি জামাতের কোনো পদে আছি? আমি বিএনপির কোনো পদে আছি? নাকি কোনো পদে যাব, নাকি কোনো মন্ত্রী এমপি হব? কোনো স্বপ্ন দেখি না, কোনো স্বপ্ন দেখি না। তাহলে কার জন্য করলাম? বাংলাদেশের জনগণের জন্য, দেশের জন্য করলাম। স্পেশালি দুইটা দলের জন্য করলাম, বিএনপি আর জামাতের জন্য করলাম। জামাত অস্বীকার করে না। জামাত নেমোকারামি করেনি, ইলিয়াসের সাথেও করেনি, পিনাকির সাথেও করেনি, কনকের সাথেও করেনি, আমার সাথেও করেনি, মাসুমের সাথেও করেনি। কিন্তু এই বিএনপি সকলের সাথে নেমোকারামি করেছে, আমার সাথে করেছে। আমাকে এখন গালি দেয়। একেবারে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ যেভাবে আমাকে গালি দিত, একেবারে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ যেভাবে আমাকে হুমকি দিত, সেভাবে আমাকে হুমকি দেয়। একই আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ যে ভাষা প্রয়োগ করতো পিনাকিদার বিরুদ্ধে, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ যে ভাষা প্রয়োগ করতো ইলিয়াসের বিরুদ্ধে, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ যে ভাষা প্রয়োগ করতো কনকের বিরুদ্ধে, একই ভাষা, বা মাসুমের বিরুদ্ধে একই ভাষা আপনারা প্রয়োগ করেন। আর রণাঙ্গনে লড়ে যারা আপনাদেরকে মুক্ত করলো, আপনারা তাদেরকেও ফকিন্নির বাচ্চা বলেন। এখন বলেন, আমি যে বলেছি বিএনপি আসলে একটা জাতীয় নেমোখারাম দল, ভুল বলেছি? একেবারে টাটকা নেমোখারাম একটি দল, যে হাসনাত আব্দুল্লাহরা তাদেরকে মানে তাদেরকে স্বৈরাচারের কবল থেকে মুক্ত করলো, তাদেরকে এখন বলে ফকিন্নির বাচ্চা। আচ্ছা, হাসনাত আব্দুল্লাহ যে কথাটা বলেছে, ভুল বলেছে? জুলাই অভ্যুত্থানের পরে রুমিন ফারহানার যে বক্তব্য, ছাত্রলীগ নিষিদ্ধের পরে ওনার মায়া কান্না দেখেছেন না? আওয়ামী লীগ নিষিদ্ধের আলোচনা যখন আসছিল তখন ওনার মায়া কান্না দেখেছেন না? 32 নাম্বার যখন ভাঙা হলো তখন ওনার মায়া কান্না দেখেছেন না? দেখেছেন তো। তো হাসনাত আব্দুল্লাহর প্রেডিকশনটা ভুল কোথায়? আপনি বিএনপির নেত্রী, আপনি বিএনপির ভাষায় কথা বলবেন, জিয়াউর রহমানের আদর্শ লালন করবেন, কিন্তু আপনার মধ্যে শেখ মুজিবুর রহমানের রক্ত মনে হচ্ছে প্রবাহমান। আসলে সত্য, আপনার আব্বা তো ওই দলই করতেন। অলি আহাদের নাম শুনছেন আপনারা? অলি আহাদ তো আওয়ামী লীগের নেতা ছিলেন। সেই আওয়ামী লীগ নেতার মেয়ে আজকে বিএনপির বড় নেত্রী। উনি আবার হাসনাত আব্দুল্লাহকে বলে, ডু ইউ নো হু ইজ হাসনাত আব্দুল্লাহ? হ্যাঁ, ছাত্রলীগের পদে ছিল। সো হোয়াট? সো হোয়াট? আপনাদের ফজলুর রহমান সাহেব, হু ইজ হি? ছাত্রলীগের সভাপতি, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ছিলেন। মুজিব বাহিনীর সম্ভবত ওনার বাড়ি কোথায়? কিশোরগঞ্জ। কিশোরগঞ্জই তো, হ্যাঁ, কিশোরগঞ্জ জেলা প্রধান ছিলেন এবং লম্বা সময় আওয়ামী লীগের রাজনীতি করেছেন, আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন। উনি আওয়ামী লীগের ভাষায় কথা বলতেছেন। আপনাদের দল কোনো ব্যবস্থা এখন পর্যন্ত নেয়নি। ওই শোকজ একটা করেছে, শোকজের জবাব দিয়েছে। শোকজ করা মানে অন্যান্য নেতাদের বেলায় শোকজ করেন না, সরাসরি বহিষ্কার, আর উনাকে শোকজ করেন। দলীয় শৃঙ্খলা এত ভঙ্গ করার পরেও তাকে শোকজ করেন। এই হলো আপনাদের দল। তারপরে ফৌজদারি অপরাধ করলো হাবিবুর রহমান হাবিব, সেও ছাত্রলীগের সভাপতি ছিল। আপনাদের মহাসচিব বামপন্থী নেতা ছিল। কথা হলো তারা কি ছিল সেটা আমি দেখতে চাচ্ছি না, বর্তমানে তারা কি করে সেটা হলো দেখার বিষয়। একটা দল সে আগে করতেই পারে, তাই না? সে দল ত্যাগ করে সে এখন আপনাদের দলে এসেছে। তো একইভাবে উনি একসময় ছাত্রলীগ করতেন, ছাত্রলীগের কর্মকাণ্ড, ছাত্রলীগের আদর্শ তার ভালো লাগে নাই, তখন সে ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে নেতৃত্ব দিয়ে দেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছে। সো হোয়াট? হু ইজ হাসনাত আব্দুল্লাহ? মানে সে ছাত্রলীগের নেতা ছিল, এই তো বলতে চাচ্ছেন। সো হোয়াট? আপনার বাবু তো আওয়ামী লীগের নেতা ছিল, আপনি তো আওয়ামী লীগ পরিবারের সন্তান। সো হোয়াট? আপনি এখন বিএনপি করেন, দ্যাটস ইট। এই পচা প্রশ্ন যে সামনে করেন, জনগণের সামনে করেন, জেনজিদের সামনে করেন। হাসনাত আব্দুল্লাহ আপনার মতো পচা দুর্গন্ধময় রাজনীতিবিদ না। আপনাকে নিয়ে পজিটিভ মন্তব্য কয়টা আছে খুঁজে দেখেন সারা বাংলাদেশে। আপনার দলের লোকজনও আপনাকে নিয়ে পজিটিভ চিন্তা করে না। ব্যারিস্টার রুমিন ফারহানা, তসলিমা নাসরিনকেও কিন্তু বহু মানুষ চেনে, শেফুদাকেও বহু মানুষ চেনে। এখন তাই বলে আপনি বলবেন আমি তো খুব জনপ্রিয়, অনেক মানুষ আমাকে চেনে। অনেক মানুষ চেনে কি? নেগেটিভলি চেনে। তসলিমা নাসরিনকে অনেক মানুষ চেনে নেগেটিভলি, শেফুদাকে মানুষ নেগেটিভলি চেনে, পজিটিভলি চেনে না। কিন্তু মানে বিষয়টা বোঝার চেষ্টা করেন। বাংলাদেশের জনগণ আপনাকে খলনায়িকা হিসাবে চেনে,
আর হাসনাত আব্দুল্লাহকে জাতীয় বীর নায়ক হিসাবে চেনে। এই পার্থক্যটা আপনাকে বুঝতে হবে। এই ছাত্ররা এত জীবন দিল, এটাকে ফকিন্নির বুড়া বলার পরে এই দলের ব্যাপারে দেশের জনগণ কি সিদ্ধান্ত নয় সেটা তারা দেখবে ইনশাআল্লাহ। বলছে এই এনসিপি কে বলতেছে ন্যাশনাল চিলড্রেন পার্টি, কাউকে বলতেছে শিশু। আরে বাবারে, তারপরে তো আমরা তো পারি নাই, রাজনৈতিক দল আপনারা তো পারেন নাই। এই শিশুরাই তো ন্যাশনাল চিলড্রেন, এরাই তো ডাক দিয়েছিল। হ্যাঁ, এককভাবে তারাই সব করেছে আমরা মনে করি না, একটা পর্যায় পর্যন্ত তারা গিয়েছিল, তারপরে আমরা হ্যান্ডেলিং করেছি সবাই মিলে, এবং আমরা সবাই মিলেই ভূমিকা নিয়ে এটা করেছি। এখন যারা এটা বলছেন তাহলে বোঝা গেল যে আপনাদের ভূমিকা যে দুর্বল ছিল, সেই যাতনায় সেই যন্ত্রণায় আপনারা ভুগতেছেন। এই জাতির সাথে বিশ্বাসঘাতকতা করে যারা কোনো আতাতের নির্বাচন করবেন, সারা দুনিয়ায় তাদেরকে প্রতিরোধ করা হবে। আমি আজকে ঘোষণা দিলাম, তিনি যেই হন না কোন নো সেফ এক্সিট, নো সেফ এন্ট্রি, বরং গণ দোলাইয়ের শিকার হবে। অলরেডি আপনাদের লোকেরা দুনিয়ার বহু জায়গায় যে দোলাই শিকার হচ্ছে, সে যেই করুক। এখন একদল করতেছে সামনে বিপ্লবীরা করবে, কারণ কোন আতাতের নির্বাচন বাংলাদেশ করার মানে হচ্ছে 2000